প্রতিটা মেয়ের কাছে সুপারহিরো হলো তার বাবা, কিন্তু এই বাবাই যখন 20 বছর ধরে তার মেয়েকে ধর্ষণ করে তখন গল্পটি কেমন হতে পারে। মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে বারবার নিজের কাছে প্রশ্ন করেছি, বাবারা এমন হতে পারে? এই মুভির গল্প আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না। আর আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে এই মুভিটা এখনই স্কিপ করবেন। আর সেই সাথে এই ধরনের মুভি এক্সপ্লেন করার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছিলাম একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 2021 সালে মুক্তি পাওয়া গার্লস ইন দ্য বেসমেন্ট মুভিটার কথা। তো বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন, শুরু করছি আজকের মুভিটির শুরুতে আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার বয়স 17 দিন পরে 18 বছর হয়ে যাবে। আর সে সবার সাথে হাসি খুশি থাকতো, মিলেমিশে থাকতো, শুধুমাত্র তার বাবার সাথে ছাড়া। একদিন রাতে সারা একটা পার্টিতে যাবে বলে ঠিক করে, কিন্তু ওর বাবা কোনো মতেই ওকে পারমিশন দেয় না, আর তার সাথে একটা বড় আকারের ঝগড়াবাজি। এরপরে সারা ওর মাকে বলে, মা তুমি কিন্তু আমাকে পারমিশন দিয়েছিলে, অ্যালাউ করেছিলে, কিন্তু এখন কেন না বলছো? তখন ওর মা ওর বাবাকে ভয় পেয়ে বলে, থাক আজ যেও না। এর জন্য সবার অনেক মন খারাপ হয় এবং রাগ করে আরেকজন আর্গুমেন্ট করতে থাকে। তারপর ওর বাবা ওর ওপর রাগ করে রুমে পাঠিয়ে দেয়। তার রুমে তার বড় বোন এমিও ছিল, সে তাদের সাথেই থাকতো কারণ সে দূরে কোথাও চাকরি করছিল। রাতে সারা ওর বয়ফ্রেন্ডের সাথে ওই পার্টিতে ঠিকই চলে যায়। তারপর এমি সবার সাথে কথা বলার জন্য তার রুমে আসে, কিন্তু সারাকে কোথাও খুঁজে পায় না। এই কথা যখন সারার বাবা শোনে তখন তার খুবই রাগ হয়, আর তখন সে সারার জন্য ওয়েট করতে থাকে। অন্যদিকে সারা তার বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। পরের দিন সকালে যখন সারা বাসায় আসে তখন ওর বাবা তার সাথে খুব চেঁচাচ্ছিল, আর তখন সারার মা চলে আসে। তারপর সারা নিজেকে বাবার হাত থেকে ছাড়িয়ে তার বেডরুমে চলে যায়। এরপর সারার সাথে এমি দেখা করতে আসে। এমি ওকে পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে, আর সারার মা রিনিও সেখানে চলে আসে। তখন সারা বলে ওর যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে তখন ও এখানে আর থাকবে না। তখন সারা জানায় ও ফ্লোরিডা চলে যাবে, ওখানে গিয়ে সে জব করবে আর নিজের মতো করে জীবনটা স্পেন্ড করবে। আর এই কথা ওর বাবা শুনে ফেলে। তখনই সারার বাবা একটা গোপন চাবি দিয়ে বেসমেন্টের একটা দরজা খোলে, যেখানে বুক শেলফ দিয়ে ঢাকা ছিল। এরপরে তার বাবা 3 মাসের জন্য ওয়েট করে, কারণ 3 মাস পর সারার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদেরকে 3 মাস পরের সিন দেখানো হয়, সেখানে সারা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর এমিও ওর সাথে কাজের জন্য বাইরে চলে গিয়েছিল। এরপরেই সারাকে রিনি এসে বলে সে মার্কেটে যাবে, সারা তার সাথে যাবে কিনা তা জিজ্ঞেস করে, আর সারা রিনিকে বলে না। এরপর সারার বাবা ঢংকে ডাক দেয়, একটা বক্স দেখিয়ে দিয়ে বলে এই বক্সটি বেসমেন্টে পৌঁছে দিতে হবে। তখন সারা আর ঢং মিলে ওই বক্সটি বেসমেন্টে নিয়ে যায়, আর তখনই ঢং সিক্রেট রুমটি খুলে দেয়। আর সারা খুবই অবাক হয়, কারণ সে জানতোই না এখানে একটা রুম ছিল। এরপরে ঢং আর সারা ওই রুমে প্রবেশ করে, আর তখন ঢং জানায় এই রুমটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা লুকিয়ে থাকতো। কথা বলতে বলতে ঢং সারাকে এই রুমের মধ্যে আটকে রেখে সে বাইরে বেরিয়ে যায়, আর সারা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। তো ঢং তার কোনো কথাই পাত্তা দেয় না। সারার খুব ভয় পেতে শুরু করে। সে দরজা খোলার খুব চেষ্টা করছিল, পিন বারবার দিচ্ছিল কিন্তু কাজ করছিল না। 3 বারের বেশি ভুল পিন দেওয়ার ফলে ওই রুমের লাইট বন্ধ হয়ে যায় আর ভেন্টিলেটরও অফ হয়ে যায়, যাতে করে সারার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। সারা ওই বক্সটি খোলে, যেই বক্সটি কিনা সারা আর ঢং এখানে নিয়ে এসেছিল। আর বক্সটি খুলে সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ এখানে তার প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় ছিল আর কিছুই না। আর তখনই একটা লাইট জ্বলে ওঠে, আর অন্য পাশে একটা ভেন্টিলেটর চলতে থাকে। সারা ভেন্টিলেটরের কাছে গিয়ে চিৎকার করতে থাকে, আর ঢং লক্ষ্য করে সারার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল। তখনই ওই ভেন্টিলেটরের ওপর একটা কম্বল ছুঁড়ে মারে, যাতে করে ওই রুমে পুরোপুরি সাউন্ড প্রুফ হয়ে যায়, সারার কোনো শব্দ ওই রুম থেকে যেন বের না হয়। ওই দিন রাতে সারার মা রিনি ওর জন্য খুবই চিন্তা করে। সে ভেবেছিল তার মেয়ে কোথায় গেল। রিনি সারার বয়ফ্রেন্ডকে কল করে এবং জিজ্ঞাসা করে সারার কোনো খোঁজ খবর তারা জানে কিনা, কিন্তু সবাই বলে সারার ব্যাপারে তারা কিছুই জানে না। আর এখানেই ঢং খুব আরামে বসে থাকে, কারণ সে তো জানতোই যে সারার সাথে কি হয়েছে। পরের দিন সারা আবারও পিন নাম্বার দিয়ে চেষ্টা করে দরজা খোলার জন্য, কিন্তু বারবার পিন নাম্বার ভুল দেওয়ার কারণে লাইট চলে যায়। অবশ্য কিছুক্ষণের মধ্যেই লাইট চলে আসে আর সে ভেন্টিলেটরও চালু হয়ে যায়। সারা একটা বাস্কেটের মধ্যে টয়লেট করে 4 দিন পর যখন ঢং রুমে আসে তখন সারা লুকিয়ে পড়ে। তখন সুযোগ বুঝে ও ঢংকে ধাক্কা মেরে ওই রুম থেকে বের হতে চায়, কিন্তু ওই দরজার বাইরে আরো একটা দরজা ছিল, আর ওই দরজাটাও পিনের মাধ্যমে খুলতো। এরপর ঢং সারা চুল ধরে টেনে হেসড়ে ওই রুমের মধ্যে নিয়ে আসে।
আর বলে আমি তোমাকে সবকিছু দিব, তোমার যা যা প্রয়োজন সবকিছু দিব এবং তোমাকে আমি মুক্ত করে দেব, এর বিনিময়ে আমার সব কথা তোমাকে মানতে হবে। আর এটাই সারা মানতে নারাজ হয়ে যায় আর ও রেগে গিয়ে সারাকে রেপ করে ফেলে। আর এখানেই আমরা দেখতে পাই একজন বাবার পৈশাচিক রূপ। এরপরই দেখা যায় এক সপ্তাহ পর রিনি সারার হয়ে একটা মিসিং রিপোর্ট করে পুলিশের কাছে। আর তখন সারার বাবা পুলিশকে জানায় সারা এখান থেকে চলে যেতে চেয়েছিল, দূরে কোথাও গিয়ে চাকরি করে নিজের জীবনটাকে গোছাতে চেয়েছিল। তখন রিনি বলে সারা শুধু স্বপ্ন দেখতো, ও কখনো করতো না। অফিসার তাদেরকে জানায় সারাকে তাদের সময় দেওয়া উচিত, হয়তোবা সারা তাদেরকে কল করবে, তারপর এমনি এমনি চলে আসবে। অতএব সারাকে সময় দেওয়া উচিত, কারণ এই ব্যাপারটা পুলিশ পুরোপুরি ফিলিংস এর অন্যদিকে দেখা যায়। খুবই চিন্তিত হতে থাকে, সে গ্রিসকে খুবই মিস করে। তখন গ্রিসকে দেখা যায় সারার বাড়িতে এসেছে এবং তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। ঢং তখন গ্রিসকে বলে সারা স্টিভস নামের একটা ছেলের সাথে চলে গিয়েছে। স্টিভস হলো সারার ছোটবেলার বন্ধু, তারা একে অপরকে ছোটবেলা থেকেই পছন্দ করত। তারা একসাথে দুজন অনেক দূরে চলে গিয়েছে। এটা শুনে গ্রিস খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এরপর 3 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। ঢং তখন সারার জন্য একটা কেক নিয়ে আসে, কারণ সারার জন্মদিন আর সারা 18 বছরে পড়েছে। ঢং তখন সারাকে মোমবাতিতে ফু দিতে বলেছিল আর সারা ফু দেয়, কারণ সারার মনে হয় সে যদি ঢং এর সাথে ভালো ব্যবহার করে, ঢং এর সব কথা শোনে, তাহলে হয়তো ওকে ওখান থেকে মুক্ত করে দেবে। ঢং সারাকে একটি ড্রেস গিফট করে আর বলে পরে আসতে। তারপর সারা ওই ড্রেসটি পরে নেয়। এরপর ঢং বলে যে কোনো কিছু একটা চাইতে। তখন সারা বলে আমাকে মুক্ত করে দাও। তখন ঢং বলে এটা হতে আরো কিছুদিন সময় লাগবে, অন্য কিছু চাও। তখন সারা বলে একটা টিভি আর একটা ঘড়ি চায়, কারণ ঘড়ি ছাড়া সে বুঝতেই পারে না কখন দিন হয় আর কখন রাত হয়। ঢং সারাকে ঘড়ি তো দেয়, কিন্তু এর বিনিময়ে সে আবারও রেপ করে। এরপরে 17 দিন কেটে যায়। তারপর হঠাৎই একদিন লক্ষ্য করে তার খাবারের কৌটা ঢাকনাটি খুবই ধারালো এবং সেটাকে অস্ত্র বানিয়ে নেয়। এরপর যেদিন ঢং আসে সেই দিন তাকে ইন্টিমেট হতে বলে আর সে পিছন থেকে অস্ত্রটি লুকিয়ে রাখে। কিন্তু ঢং এতটাই চতুর ছিল যে সে বুঝে ফেলে যে সারার পিছনে কিছু একটা লুকানো আছে আর ও সারার একটি হাত ভেঙে দেয় এবং সারাকে অনেক মারধর করে। সারা বন্দী হয়ে আছে প্রায় 1 বছর হতে চলল। তখনই আমরা দেখতে পাই সারা প্রেগনেন্ট। আর তখন আমরা দেখতে পাই ঢং সারাকে খাবার বানানোর জন্য একটা জায়গা করে দিচ্ছিল। তখনই সারার পেটে ব্যথা শুরু হয়, অর্থাৎ ডেলিভারির সময় হয়ে গেছে। এরপরে সারা একটা কন্যা সন্তান প্রসব করে। ঢং এসে দেখতে পায় সারা অলরেডি একটা মেয়ে শিশুর জন্ম দিয়েছে, কিন্তু সারা এতে মোটেও খুশি নয়। আর এভাবেই চলতে থাকে 4টা বছর পার হয়ে যায়। অন্যদিকে তার কথা চিন্তা করতে করতে সারাক্ষণ কান্না করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট আর সে ঢং এর সাথে অ্যাজ এ ওয়াইফ হিসেবে বসবাস করছে। ঢং তখন সারাকে বলে আজ ওর প্রমোশন হয়েছে। এরপরে ঢং ওর আসল ওয়াইফের কাছে চলে আসে, মানে সারার মায়ের কাছে চলে আসে এবং বলে আজ আমার প্রমোশন হয়েছে। তখন রেনি বলে আজ যেহেতু তোমার প্রমোশন হয়েছে তাহলে চলো সারাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের খোঁজ করি, যে কিনা আমাদের মেয়েকে খুঁজে দিতে পারবে। এটা শুনে ঢং রেগে যায় আর বলে ওকে খোঁজার কোনো দরকার নেই, আমাদের অলরেডি একটা মেয়ে আছে, যে চলে গিয়েছে তাকে তার মতো থাকতে দাও। এ কথা বলে ঢং ওখান থেকে চলে যায়। এরপর ঢং সারার জন্য একটা টিভি নিয়ে আসে। এটা দেখে সারা আর সারার মেয়ে খুবই খুশি হয়। এটা তো সবার জন্য অনেক বড় ব্যাপার, যে কিনা এত বছর ধরে একা একা এই রুমের মধ্যে বন্দী হয়ে আছে। এভাবেই সময় কেটে যায়। তারপর সারার একটা ছেলে সন্তান জন্ম হয়। এমনই একদিন সারার মেয়ে মেলির খুবই জ্বর হয়, খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ঢং ওর জন্য ওষুধ নিয়ে আসে, কিন্তু ঢং যে ওষুধটা আনে সে ওষুধটা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য, যেটা সারা ওর মেয়েকে খেতে দিতে চায় না। এখন ঢং বলে তুমি ওর মা, তুমি ভালো বোঝো, এটা তুমি হ্যান্ডেল করো। তখন সারা ওর উপর খুব রেগে যায়। মেলিকে একটা গল্প শোনায়। সে বলে একজন রাজার একটা মেয়ে ছিল, সে মেয়েটিকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটির পাখনা রাজা কেটে দেয়। মূলত এখানে সে নিজের গল্পটাই মেয়েকে শোনাচ্ছিল। এরপর সময় যেতে থাকে আর ক্রিস একদিন আবারও সারাদের বাসার সামনে আসে। তখন ওর সাথে এমির দেখা হয়। তখন ক্রিস এমিকে সবার কথা জিজ্ঞাসা করছিল আর কথায় কথায় এটাও বলে দেয় সারা তো তার বন্ধু স্টিভস এর সাথে চলে গিয়েছে। তখন এমি জিজ্ঞাসা করে ক্রিস একথা জানলো কিভাবে? তখন সে বলে একথা তো ওদের বাবাই বলেছে। একথা শুনে এমি খুবই অবাক হয়। আর এমি তখন বলে আমার মাঝে মাঝে মনে হয় সারাকে ওর বাবাই কোথাও সরিয়ে দিয়েছে, আবার এটাও মনে হয় তো সারা দূরে কোথাও গিয়ে ওর জীবনটা ওর নিজের মতো করেই গুছিয়ে নিয়েছে। অন্যদিকে এলি সবার সাথে জেদ ধরে বলে তাকে যেন
যেন পার্কে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সারা ওদের সাথে কোথাও যেতে পারবে না, তাই সারা ওদের সাথে ঘরের মধ্যেই খেলতে শুরু করে। আর এরপরে দেখা যায় সারা আবারও প্রেগনেন্ট। আর রিনি ঢংয়ের সাথে খুবই ঝগড়া করতে থাকে, কারণ এমি ক্রিসের সাথে যে কথা হয়েছিল তা রিনিকে বলে দেয়। তখন এমি বলে যে তুমি সবসময় ওকে ঘরে বন্দি করে রাখতে চেয়েছিলে আর সবসময় ওকে চাপে রাখতে। এই কথা শোনার পর ঢংয়ের খুবই রাগ হয় আর ভুলবশত তার পকেট থেকে ওই বেসমেন্টের চাবিটা পড়ে যায়। চাবিটা ওখানে ফেলেই রিনিকে সামলাতে চায়, আর তখনই এমির নজর পড়ে ওই চাবিটার দিকে। সে ওই চাবিটা নিয়ে বেসমেন্টে চলে যায়। সেখানে গিয়ে ও দেখতে পায় প্রয়োজনীয় সব কিছু এখানে রাখা, অর্থাৎ টয়লেট পেপার, বেবিদের ডায়াপার, আরও অনেক কিছু। এসব দেখে এমি ভাবতে থাকে এখানে এত জিনিসপত্র কেন রাখা আছে। আর তখনই ঢং ওখানে চলে যাচ্ছে, ওকে অনেক বকাঝকা করে, ওখান থেকে বের করে দেয়। অন্যদিকে সারার ডেলিভারির পেইন ওঠে। সে আরও একটা ছেলের জন্ম দিয়েছে, যার নাম রাখা হয় টমাস। ঢং যখন ছেলেটাকে দেখতেছিল তখন সারা ওকে রিকোয়েস্ট করে ওর ছেলেটাকে যেন রিনির কাছে রেখে আসা হয়। ও চায় ওর এই ছেলেটা অন্তত ভালোভাবে মানুষ হোক। এই কারণে ঢং একটা প্ল্যান বানায়। ও সারার নতুন বেবিকে রিনির দরজার সামনে রেখে আসে, যেটা দেখে রিনি ঘর থেকে বের হয় এবং সারার একটা চিঠি পায়। সেখানে লেখা থাকে, ডিয়ার মম, ও আমার ছেলে, আমার কাছে এত টাকা নাই যা দিয়ে ওকে আমরা মানুষ করতে পারবো, তাই তোমার কাছে রেখে গেলাম। এটা দেখে খুবই কষ্ট পায় এবং সে টমাসকে ঘরের ভিতর নিয়ে যায়। তখন ওই ঢং ওই ব্যাগের ভিতর আরো একটা চিঠি পায়, যেখানে সারা লিখে রেখেছিল যে বাবা আমাকে বেসমেন্টে আটকে রেখেছে। এটা দেখে ঢং খুবই রাগ হয় আর সারাকে গিয়ে পানিশমেন্ট দেয়, অর্থাৎ ওর সাথে আবারও ইন্টিমেট হয়। এরপর কয়েক বছর পর মেলি আর মাইক অনেকটা বড় হয়। তখন সারা লক্ষ্য করে ওর বাবার নজর ওর মেয়ের দিকে পড়েছিল। সারা এবার ওর বাবার খারাপ উদ্দেশ্য সম্পর্কে বুঝে যায় আর ও ঢংকে বলে ঘর থেকে বের হয়ে যেতে। লাইট না থাকার কারণে ভেন্টিলেশনও বন্ধ হয়ে যায়। এতে করে মেলির খুব শ্বাসকষ্ট হচ্ছিল আর ভেন্টিলেশনের কাছে বসে কান্না করছিল আর ভাবছিল ওকে ওখান থেকে বের হতেই হবে। ওর কোনো বন্ধু নেই, ওর সাথে খেলার কোনো সাথী নেই। মেলির অবস্থা সারা বুঝতে পারছিল, কিন্তু ওর কিছুই করার ছিল না। অন্যদিকে থমাসকে ওর দাদি ভালোভাবেই মানুষ করছিল। এরপর একদিন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পানি সারার গায়ে পড়ছিল। তখন সারা বুঝতে যায় এখান থেকে হয়তো বের হওয়ার কোনো না কোনো পথ রয়েছে। সারা নোটিশ করে যে ছাদের এক কোনায় কিছুটা খাঁচা দেওয়াল আছে, যেটা খুঁড়লে হয়তো ও কারো সাহায্যও পেতে পারে। ওই জায়গাটা খুঁড়তে থাকে, খুঁড়তে খুঁড়তে রাত হয়ে যায়। ওই খোদাই হওয়া জায়গাটা দিয়ে সারা লাইট মারে। তখনই একটা লোকের নজর পড়ে ওই লাইটে, কিন্তু একটা বিপত্তি ঘটে। যখন লোকটি তার বাবাকেই বলে যে আপনার বেসমেন্ট থেকে লাইটের আলো দেখা যাচ্ছে। এর ফলে ঢং এসে সারাকে আবার অনেক মারধর করে। তখন মেলি এবং মাইক খুবই ভয় পায়, কিন্তু অতিরিক্ত পেটে ব্যথা পাওয়ার ফলে সারার পেটের বাচ্চা ওখানেই মারা যায়। এর ফলে মেলি অনেক দুঃখ পায় এবং সারা অনেক কান্না করতে থাকে আর সারাও মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। আর ওইদিকে বাচ্চাটিকে নিয়ে কবর দেয়। এরপর যখন ঢং আসে তখন সারা তাকে জিজ্ঞেস করে থমাস কেমন আছে। ঢং জানায় থমাস খুবই ভালো আছে আর ও নেক্সট সপ্তাহে টুর্নামেন্ট খেলতে যাবে। মাইক তখনই বলে আমিও খেলতে চাই, আমাকে কবে বাইরে যেতে দিবেন ঢং। ঢং তখন জানায় যখন তোমার মা আমার সব কথা শুনবে তখনই তোমরা কেবল বাইরে যেতে পারবে। তখনই সারা বলে ওঠে মাইক যা বলছে ভুল বলছে, ওর জন্য আমি সরি। এরপর ঢং ওখান থেকে উঠে চলে যায়। মাইক আর মিলি মিলে ওর মায়ের ওপর চিৎকার চেঁচামেচি করে আর বলে আমরা কি ভুল করেছি যার জন্য তুমি তার কাছে সরি বললে। আর ওরা বাইরে যাওয়ার জন্য জেদ করতে থাকে। সারা বলে আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি, তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য করছি, কিন্তু তবুও ওরা একথা মানতে চায় না। এরপরে সারার অনেক রাগ হয় আর সারা ঘরের সমস্ত জিনিস ভাঙচুর করতে থাকে। সারা নিচে শুয়ে পড়ে আর ক্রিসকে মনে করতে থাকে, কারণ ওর জীবনে পাওয়া শেষ ভালো মুহূর্ত ওটাই ছিল। ক্রিসের সাথে কাটানো মুহূর্তগুলো কখনোই ভুলতে পারে না। তখন মাইক আর মেলির খুব খারাপ লাগছিল যে ওদের ব্যবহারের জন্যই ওদের মা এত চিন্তিত আর এত দুঃখ পাচ্ছে। ওরা দুজন মিলে সমস্ত আসবাবপত্র আবার ঠিক করে গুছিয়ে রাখতে থাকে জায়গা মতো আর সারার কাছে এসে মাফ চায়। আর সারা সবকিছু বলে দেয় যে ঢং ওর সাথে কি কি করেছে। এসব শুনে ওরা খুব ঘাবড়ে যায় আর কষ্ট পেতে শুরু করে। আর হঠাৎই মেলির অ্যাজমা অ্যাটাক হয়। সারা ওদের জড়িয়ে ধরে বলে সারা ওদের খুবই ভালোবাসে। এরপর একদিন ঢং
সারার সাথে খারাপ ব্যবহার করছিল। তখনই মাইক এসে ঢঙের গায়ে হাত তোলে। ঢং ওখান থেকে চলে যায়, কিন্তু রুমের লাইটও বন্ধ করে দিয়ে যায়। কিছুদিন পর ঢঙের চাকরি চলে যায়। ওর টাকা সারা ও বাচ্চাদের পেছনে খরচ হয়ে যেতে রেনি তখন ঢংকে জিজ্ঞাসা করে ঢঙের এত টাকা পয়সা কোথায় চলে যায়, কিভাবে খরচ করছে এত টাকা। অন্যদিকে সারা ভেন্টিলেশনের জন্য দেওয়ালের কিছু অংশ ভেঙে ফেলে। তখন ঢঙের কাছে ঘর ছাড়ার জন্য সিগন্যাল নোটিশ চলে আসে, কারণ সে ঘরের ইএমআই টাকা দিতে পারছিল না। এখন ঢং সবকিছু হ্যান্ডেল করতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সারা আর ওর ছেলে মেয়েদেরকে মেরে ফেলবে। এরপর ঢং একটা পাইপ ভেন্টিলেশনের ভিতর দিয়ে প্রবেশ করে, যেটাতে কিনা গাড়ির স্মোক দিয়ে ওদেরকে মেরে ফেলবে। তখনই টমাস ওখানে চলে আসে আর ঢং বাধ্য হয় গাড়ি বন্ধ করতে। সারা বেসমেন্টে বন্দি আছে প্রায় 20 বছর হতে চললো। আর এর মধ্যেই মিলির একটা অ্যাজমা অ্যাটাক হয়ে যায়, কেননা বাইরে ওরা বারবিকিউ এর পার্টি করছিল আর সেই বারবিকিউ এর ধোঁয়া ওদের রুমে প্রবেশ করছিল। ওই দিন রাতে ঢং ওদের ঘরে আসে। তখন সারা ওকে অনেক রিকোয়েস্ট করে। ঢং প্রথমে রাজি হতে চায় না, কিন্তু সারার অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয় মিলিকে হসপিটালে নিয়ে যেতে। কিন্তু মাইককে ওখানেই রেখে যায় সারা। যখনই বাইরে আসে তখনই চোখের সামনে ওদের ঘরটি দেখে আগের সমস্ত স্মৃতি ভেসে ওঠে। ঢং ওদের হাসপাতালে নিয়ে যায়। এখানে ডাক্তার অনেক কষ্টে মিলিকে বাঁচায়। তখনই একজন নার্স আসে। নার্স সারাকে একটা ফর্ম ফিল আপ করতে বলে, কিন্তু সারা এতদিন পর বাইরে এসে খুবই ইমোশনাল হয়ে যায় আর ওর চোখের পানিতে ফর্মটি ভিজে যায়। ঢং যখনই একটা নতুন ফর্ম আনতে যায় তখনই সারা সুযোগ বুঝে ওই নার্সের কাছে যেতে থাকে এবং পিছন পিছন ঢংও আসতে থাকে। আর সারা নার্সকে জড়িয়ে ধরে, প্লিজ হেল্প মি। তখন ওখানে ভাগ্যক্রমে একজন পুলিশ অফিসারও থাকে আর সে ঢংকে ধরে ফেলে। সারার জন্য ঢংয়ের সমস্ত অপকর্মের কথা এক এক করে সবার সামনে আসতে থাকে। বেসমেন্ট থেকেও মাইককে বের করা হয়। এসব দেখে রিনি খুবই আঘাত পায় আর ঢংকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পর দেখা যায় ওরা 3 ভাই বোন মিলে খেলাধুলা করছে আর সারা ওর মা বোনের সাথে বাইরে বসে আছে। আর তখন ওখানে ক্রিস আসে। ক্রিস এখনো বিয়ে করেনি, কারণ সে এখনো সারাকেই ভালোবাসে। ক্রিসকে দেখে সারা খুব খুশি হয় আর ক্রিস সারাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তো বন্ধুরা, এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আমি আশা করছি আপনারা আমার এই ভিডিওতে 5000 লাইক করবেন। 5000 লাইক করলে আমি নেক্সট ভিডিওটি আরো অনেক রোমাঞ্চকর করে নিয়ে আসব। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মুভি সিনসের ভিডিওটি। ধন্যবাদ, বাই বাই, টাটা।